নমস্কার, পুলক দর্পণ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অন্নপূর্ণা যোজনার জন্য যে 12 পাতার ফর্ম পাবলিশ করেছে বর্তমান রাজ্য সরকার, তার সম্পূর্ণ বাংলায় বিস্তারিত সুন্দর সহজ সরল ভাষায় এবং নিজের হাতে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি টেনে এবং স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং কথা দিচ্ছি, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে এরকম ভিডিও আপনি আগে কখনো দেখেননি এবং আপনার সমস্ত ভুল ভ্রান্তিগুলো ভেঙে যাবে। এবং এই ভিডিওটিতে একেবারেই ধরে ধরে আলোচনা করেছি পরিবারের প্রধান হিসেবে কার নাম দেবেন এবং সেটা মহিলা না পুরুষ, সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনার কাছে যদি খুবই মূল্যবান বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন কোন বিষয় জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা কী আছে। আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত বন্ধুদের মাঝখানে, তারা যেন প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং অন্নপূর্ণা যোজনার ফর্মটি নিজের হাতে ফর্ম ফিল আপ করতে পারে। আপনারা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। প্রথমে একটি কথা একেবারেই ক্লিয়ার করে দেব, সেটা হচ্ছে এটা অন্নপূর্ণা যোজনার যে 3000 করে টাকা পাবে আর্থিক সহায়তা হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে, এটা কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার ডিরেক্ট কোনো ফর্ম নয়। এটা হচ্ছে আপনার পরিবারের সমস্ত সদস্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবং এই ফর্মটি ইংলিশেও পাওয়া যাচ্ছে এবং বাংলায় পাওয়া যাচ্ছে। আপনি বাংলায় ফর্ম ফিল আপ করে ইংলিশেও ফর্ম ফিল আপ করতে পারেন এবং ইংলিশ ফর্ম ডাউনলোড করে বাংলায়ও ফর্ম ফিল আপ করতে পারেন। আপনি যে কোনো ভাষায় ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেওয়া হয়েছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক এবং চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে পরিবারের প্রধানের নাম। এখানে বলা হয়েছে HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে পরিবারের প্রধান হিসেবে কার নাম দেবেন? ধরুন আপনার দাদু কিংবা দিদা বেঁচে আছেন, তাহলে তাকেই কিন্তু পরিবারের প্রধান দিতে পারেন। কিংবা আপনার দাদু কিংবা দিদা বেঁচে নেই, আপনার বাবা বেঁচে রয়েছেন, তার নামও দিতে পারেন। অর্থাৎ পরিবারে যিনি এজেড পারসন, অর্থাৎ বয়স্ক কিংবা বয়স্কা মহিলা বা পুরুষ যে কারো হোক না কেন, তাদের নাম কিন্তু অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এমন ক্ষেত্র হয়েছে যে আপনি আপনার বাবা মার থেকে কিন্তু আলাদাভাবে থাকেন আপনার ওয়াইফ এবং শিশু সন্তান নিয়ে, সেক্ষেত্রে পরিবারের প্রধান হিসাবে আপনি আপনার নামটা দেবেন এবং সমস্ত সদস্য আপনার ওয়াইফ এবং আপনার শিশু সন্তানের নামগুলো পরপর হিসেবে দেবেন। এই পরিবারের প্রধানের নামটা পাবেন কোথা থেকে? না, পরিবারের নামটা পাবেন আপনার যে আধার কার্ড রয়েছে, আপনার যে রেশন কার্ড রয়েছে, আপনি যে রেশন তোলেন, সেই রেশন কার্ডের কিন্তু যে লিস্ট রয়েছে, সেই লিস্টে কিন্তু পরিবারের প্রধানকে তার নাম কিন্তু ওখানে লেখা আছে। আপনি চাইলে রেশনে গিয়ে সে চেক করতে পারেন কিংবা রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনি চেক করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান, আমি নাম হিসাবে একজনের নাম দিয়েছি, উদাহরণ হিসাবে জাহ্নবী মণ্ডল। আধার কার্ড অনুযায়ী যে নাম এবং যে স্পেলিং রয়েছে সেই নামটা দিতে হবে। জন্ম তারিখ, আধার কার্ডে যে নাম্বারটা রয়েছে দিন মাস বছর অনুযায়ী 1/1/1940। এবং পরিবারের প্রধান যদি লিঙ্গ যদি পুরুষ হয় তাহলে অবশ্যই পুরুষ টিক করবেন, আর যদি মহিলা হয়, যেহেতু এখানে মহিলা তাই এখানে মহিলা টিক করা হয়েছে। পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনার কাছে যে আধার নাম্বারটা আছে, আপনার বাবার নাম দিলে পরিবারের প্রধান হিসেবে, আপনার দাদু দিদা বেঁচে আছে তার যদি পরিবারের প্রধান হিসেবে নাম দেন তাহলে তার আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে। এবং এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এখানে ইনার রয়েছে RKSY যে নাম্বারটা দেওয়া হয়েছে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা কত। দেখুন, যে পরিবারের সদস্যের প্রধান হিসাবে দেবেন সেই পরিবারের
প্রধানের নেতৃত্বাধীন যে পরিবার গঠন করা হয়েছে সেই পরিবারের সদস্য সংখ্যা কত, আমি এখানে দিয়েছি 5। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে পরিবার কোনটাকে বলবো। দেখুন, একটা ফর্মের একেবারে শেষে যদি আমি দেখি, আমি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখতে পারেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ঠিক আছে, এটাকে আমরা পরিবার বলতে পারি। অর্থাৎ আমরা একসঙ্গে থাকি, সেটা আমরা পরিবারের প্রধান হিসেবে কাউকে বেছে নিতে পারি, কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সংসার গঠন করলে বা সংসারে থাকলে সেক্ষেত্রে আলাদা আলাদা পরিবারের প্রধান হিসেবে দেখাতে হবে। যাই হোক, আমরা কলামে চলে যাব কী কী ফর্ম ফিল আপ হচ্ছে। অবশ্যই পুলক দর্পণ যে ইউটিউব চ্যানেলটাকে সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। এবং এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সদস্য সংখ্যা 5, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে এটা, অর্থাৎ 4, 5, FIV5 এরকম লেখা দরকার নেই, সংখ্যায় লিখতে হবে। ঠিকানা একেবারে আধার কার্ডের যে ঠিকানাটা আছে এবং সঠিক ঠিকানা দেবেন। এখানে ভিলেজ ঢোবলাট, পোস্ট লালপুর, PS সাগর, পোস্টাল, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, পিন 73373, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে। এবং যোগাযোগ নম্বর, কার যোগাযোগ নম্বর দেবেন না, পরিবারে যিনি প্রধান রয়েছেন তার যে আধার লিঙ্ক করা রয়েছে যে ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। ওকে, এবার এখানে দেওয়া হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। এবার যদি ওই যে ব্যক্তি প্রধান তার যদি ফোন নাম্বার না থাকে, তাহলে অপশনাল হিসাবে আপনি অন্য কারো নাম্বার কিন্তু দিতে পারেন। নেক্সট বলা হয়েছে যে 9 নম্বর কলামে কি রয়েছে না, 9 নম্বর কলামে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্য। অর্থাৎ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে পরিবারের যে প্রধানের নাম আপনি দিয়েছেন, সেই পরিবারের প্রধানের নেতৃত্বাধীন যে পরিবার গঠন করা হয়েছে তাদের প্রত্যেক সদস্যের নাম। আমি এখানে উদাহরণ হিসেবে দিলাম সদস্য 1 বিমল মণ্ডল, জন্ম 6/2/1987, লিঙ্গ মেল অবশ্যই দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক, যেহেতু জাহ্নবী মণ্ডলের সাথে বিমল মণ্ডলের সম্পর্ক তার মা, সেখানে মাদার দিয়েছি এবং আধার নাম্বার দেবেন। এবং এইখানে যেহেতু ইনি পুরুষ, তাহলে অবশ্যই ইনি অন্নপূর্ণা যোজনার অধিকারী নয়, তাই এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না, তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ ঠিক দেবেন, না হয় অবশ্যই এখানে কিছু কলাম নেই। এখানে একটা কথা বলা হয়েছে যে বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আধারে এনে দিয়ে চিহ্নিত করুন আধার নাম্বার। অর্থাৎ কি হয়েছে না, ধরো আমি এখানে সদস্য সংখ্যা 2 দিলাম, দিয়ে আমি এখানে আমার শিশু সন্তানের নাম দিলাম, তাহলে সে কী হবে না, শিশু সন্তানের নামটা দেওয়ার পর তার যদি আধার কার্ড না হয় তাহলে আধারে যে নামটা আছে সেই জায়গাটা এনে দেবো। এনে মানে কি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা সদস্য 2 হিসাবে লাবণী মণ্ডল দিয়েছি, যেহেতু বিমল মণ্ডলের স্ত্রী লাবণী মণ্ডল, 2/1/1982 এবং লিঙ্গ হচ্ছে ফিমেল, এবং ইনি হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, তো সেই হিসাবে এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে দেখুন সদস্য এবং তার যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মাদার ইন ল, তার শাশুড়ি হয় স্বাভাবিক, তো আধার নাম্বার এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখুন সদস্য নম্বর 3, ওই আপনার শিশু সন্তানের নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবারের সাথে সম্পর্কে এবং আধার নম্বর জায়গায় এনে দেবেন। এবং আপনার যদি আরও 2 সন্তান থাকে বা ভাই থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সদস্যের নামগুলো একই রকম হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক রয়েছে, আধার নাম্বার দেবেন, ঠিক আছে। এবং এখানে উল্লেখ করতে হবে যে যদি সে ফিমেল হয় তাহলে সে অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে কিছু করার দরকার নেই। নেক্সট হচ্ছে কি 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনি ওই আগের যে কলামগুলোতে আপনি পরিবারের প্রধান হিসাবে যে 1 2 3 4 5 যে 5টা সদস্যের নাম দিয়েছিলেন, তাদের যে জন্ম তারিখ এবং আধার কার্ড নাম্বার এবং আপনার পরিবারের সাথে সম্পর্ক কী এবং মেল কিংবা ফিমেল দিয়েছিলেন, তাদের প্রত্যেকে আবার নাম, অর্থাৎ তাদের প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে দিতে হবে আপনার যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম হচ্ছে SBI, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং IFSC কোড আপনার ব্যাংকের যে পাসবই আছে সেখানে আপনি পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্টটা DBT ক্রেডিটের জন্য লিঙ্ক করা রয়েছে, এবং ইদানিংকালে সমস্ত ব্যাংকগুলোতে DBT লিঙ্ক করিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে আপনার যে সদস্যগুলোর নাম দিয়েছিলেন, অর্থাৎ জাহ্নবী মণ্ডলে তার
পুত্রের নাম দিয়েছিল, পুত্রবধূর নাম দিয়েছিল, বাকি ভাই এবং শিশু সন্তানের যে নাম দিয়েছিল প্রত্যেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড প্রত্যেকে দিতে হবে। অর্থাৎ আপনি সদস্য হিসাবে যাদের নাম দেবেন তাদের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে। নেক্সট হচ্ছে কি না নাম্বার 11 এপিক, অর্থাৎ আপনার কী করতে হবে, HOF এর সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশগ্রহণ। অর্থাৎ আপনার যে পরিবারে যিনি প্রধান হিসেবে যার নাম দিয়েছেন তার এপিক নাম্বার। এপিক মানে কি, অর্থাৎ এপিক নামে হচ্ছে ইলেকট্রনিক ভোটার কার্ড যেটা রয়েছে, আপনি ভোট দিতে যান যে কার্ডটা নিয়ে সেই কার্ডের নাম্বার দিতে হবে এবং আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভা এবং সেই বিধানসভাটা কত নাম্বার। দেখুন আপনার বলা হয়েছে এপিক নাম্বার দিয়েছি, বিধানসভা ক্ষেত্র হচ্ছে সাগর আর অংশ হচ্ছে 170 নম্বর বিধানসভা। সেই হিসাবে এখানে সদস্য হিসাবে আপনি যার সদস্যের নাম দিয়েছিলেন এবং সম্পর্ক দিয়েছিলেন এবং প্রত্যেক যাদের যে সমস্ত সদস্যদের আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিয়েছিলেন তাদেরও আবার কিন্তু আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এপিক নাম্বার দিতে হবে এবং কোন বিধানসভা এবং বিধানসভার নাম্বার দিতে হবে। এটা গেল। এবার 12 নম্বর ফর্ম ফিল আপ করেছি কি না বিভাগ 12 শুধুমাত্র HOF এর হতে হবে। অর্থাৎ আপনি আপনার পরিবারের প্রধান হিসেবে যার নাম দিয়েছেন, সেটা ফিমেল হতে পারে বা মেল হতে পারে, তিনি অসংরক্ষিত UR বা জেনারেল না EWS না SC না ST না OBC না PVTS কোনটা আছে দিতে হবে। যেহেতু আমার এই ক্যান্ডিডেটটা হচ্ছে OBC ক্যান্ডিডেট, OBC হিসেবে টিক দেওয়া হলো। এটা গেল। আচ্ছা, এবার হচ্ছে কি রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকিকরণ কী দিয়েছে না আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে অবশ্যই হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, যদি আপনি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনার AAY কার্ড না PHH কার্ড না RKSY21 দুটোই আছে। যেহেতু এই ক্যান্ডিডেট অবশ্যই রেশন কার্ড আছে তাই জন্য তার এখানে দিয়েছে RKSY1। পরিবারটি রেশন দোকানে মাসিক রেশন তুলছে, অবশ্যই তুলছে, হ্যাঁ বলবেন। সম্পদ যা থাকবে সম্পদ সেটি সঠিক হলে সঠিক দেবেন। নেক্সট হচ্ছে বাড়ির ধরন, সম্পদে কী হিসাবে না আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। দেখুন এই ব্যক্তিটি কিন্তু একটি পাকা বাড়ি আছে, তাহলে সেখানে হ্যাঁ দিয়েছে। পরিবারের জমির মালিকানা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন। দেখুন রেজিস্ট্রেশন নম্বর, যদি আপনার যে মালিক থাকবে সেই জমির রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি সমস্ত এবং দাগ নাম্বার খতিয়ান নাম্বার সমস্ত কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর যদি আপনার পরিবারের প্রধানের মালিকানা কোনো জমি না থাকে তাহলে না করবেন, আর আপনার যদি ঘরবাড়ি না থাকে না করবেন। নেক্সট 3 নম্বর হচ্ছে কি না পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত। সকল সদস্য, ধরুন আপনার পরিবারের প্রধান যিনি আছেন, এখানে জাহ্নবী মণ্ডল নাম দেওয়া হয়েছে, জাহ্নবী মণ্ডল তার ছেলে এবং তার বৌমা, যদি প্রত্যেকের নামে যদি কিছু কিছু জমি থাকে সব জমিগুলোকে মিলিয়ে একটা সংখ্যা করতে হবে, সেটা এখানে যে 4 শতক রয়েছে তার সবার মোট জমি। যানবাহন, আপনার পরিবারে যদি কোনো সদস্য অবাণিজ্যিক মোটর ধরুন আপনার বাড়িতে একটা 4 চাকা গাড়ি আছে, তাহলে সেটা যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন, আর না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, কটা, 2টো গাড়ি রয়েছে না 3টে গাড়ি রয়েছে, আর প্রতিটা গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা দিতেই হবে। এটা গেল। পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা, অনেক পরিবারে LIC থাকে, অনেক পরিবারের কিছু স্টার হেলথ থাকে, এই সমস্ত যে সমস্ত বিমাগুলো SBI বিমাগুলো থাকে, সেই বিমাগুলো থাকলে অবশ্যই বিমার নাম্বার দেবেন। যদি না থাকে তাহলে না ঠিক করবেন। আর প্রত্যেকে কী বলেছে, যদি হ্যাঁ থাকে তাহলে সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক কত, সাম এসিওর কত, মানে কত করে প্রিমিয়াম আপনি টোটাল জমা দেবেন, হ্যাঁ প্রিমিয়ামের বিবরণ সমস্ত কিছু আপনাকে ডিটেলস দিতে হবে। অর্থাৎ যে সমস্ত সদস্যদের নাম উল্লেখ করবেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, তাদের প্রত্যেকে আবার কিন্তু বিমা আছে কি না উল্লেখ করতে হবে। এটা গেল। এবার হচ্ছে আয় কি না কোনো সদস্য কি আয় বা পেশাগতভাবে ট্যাক্স পে করেন, তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না করবেন। আচ্ছা, পরিবারের সদস্য প্যান কার্ড যদি থাকে, যদি পরিবারের যিনি সদস্য হিসাবে এদের প্যান কার্ড থাকে তাহলে সদস্যের নাম এবং প্যান কার্ডের নাম্বার, আশা করি প্রত্যেকে প্যান কার্ড আছে তাহলে প্যান কার্ডের নাম্বার দেবেন এবং নাম দেবেন। আর যদি পরিবারের প্রধানের যদি প্যান কার্ড থাকে তাহলে অবশ্যই প্যান কার্ডের নাম এবং প্যান কার্ড নাম্বার দেবেন। নেক্সট বলেছে কি কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধানে যিনি HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, শুধুমাত্র তার এখানে বলা হয়েছে যে তিনি কী কাজ করেন। যদি কোনো কাজ না করে তাহলে সেক্ষেত্রে না বলবেন।
আর যদি বলা হয়েছে না সরকারি ক্ষেত্রে কাজ করলে বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কাজ করলে কিংবা ব্যবসায়ী বা মালিক বা কারো অধীনে কাজ করলে বা পার্ট টাইম কাজ করলে তিনি যদি কারিগর বা শিল্পী বা কৃষক হয় তাহলে সেখানে দেবেন পরিযায়ী শ্রমিক, বেকার ও অন্যান্য, এখানে তিনি কৃষক এখানে বেকার অন্য দিতে পারেন। আচ্ছা, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন। অর্থাৎ আপনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে তার ডকুমেন্টস আপনাকে দিতে হবে, আপনি যদি কৃষক হন তার ডকুমেন্টস আপনাকে দিতে হবে, আপনি যদি বেতনভুক্ত কর্মচারী হন সরকারি কিংবা বেসরকারিতে তার কিন্তু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এইবার এটা গেল কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি। এইবার আপনি যে সমস্ত সদস্যের নাম আগে উল্লেখ করেছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে আধার কার্ড নাম্বার, ভোটার আইডেন্টি কার্ড ডিটেলস, তাদের আবার প্রত্যেকে তারা কী করে না করে সেখানে কিন্তু এখানে দিতে হবে। তারা যদি বেসরকারি, সরকারি, কৃষক, বেকার, পরিযায়ী শ্রমিক যাই হোক না কেন সেখানে টিক চিহ্ন দিতে হবে। আশা করি বোঝা গেছে। অবশ্যই না বুঝতে পারলে ডেসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন দেওয়া থাকবে কিংবা আমাদের কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে আমাদের একটা বিস্তারিত ভিডিও আসতে চলেছে এই ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, এবং আপনাদের যা প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর বিষয়ে একটা ভিডিও করব, কথা দিলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট 4 নম্বর কী বলেছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারে যদি যারা শিক্ষিত থাকে তাদের নাম দেবেন, যারা অশিক্ষিত তাদের নাম দেবেন। দেখুন এই পরিবারটা 4 জন প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে, শিক্ষিত এবং অশিক্ষিত হচ্ছে 1 জন রয়েছে, তাহলে এদের সংখ্যা দিয়েছে। এবং পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে টিক দেবেন, না যদি অশিক্ষিত হয় টিক দেবেন। সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা কী সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। তিনি যদি মাধ্যমিক পাস হন তাহলে এমপি লিখবেন, মাধ্যমিক পাস, এইচএস লিখবেন, গ্র্যাজুয়েশন লিখবেন, যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলি। এবং যাদের সদস্যের নাম হিসেবে দিয়েছেন প্রত্যেকে কিন্তু আবার ফিল আপ করতে হবে, শিক্ষিত না অশিক্ষিত, এবং প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা আপনাকে উল্লেখ করতে হবে। এটা গেল। নেক্সট হচ্ছে কি না, নাম্বার 5 বলেছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা বা বর্তমান, প্রাক্তন বা বর্তমান কোনো কিছু ধারক হয়েছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ দেবেন, যে না হয় না দেবেন। যিনি এই পদে রয়েছে, যদি কোনো সাংবিধানিক পদ বা সাংসদ বা বিধায়ক বা পৌরপ্রধান বা প্রধান হন তাহলে তার সদস্য নম্বর কিন্তু অবশ্যই দিতে হবে, এবং প্রয়োজনে তার নথিটা কিন্তু এই ফর্মের সাথে জমা করে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, অর্থাৎ ধরুন কেউ সরকার থেকে পেনশন পায়, তিনি আগে মাস্টার ছিলেন এখন তিনি পেনশন পায়, বা তিনি কোনো সরকারি কর্মচারী ছিলেন এখন তিনি পেনশন পায়। ধরুন তার স্বামী আগে চাকরি করতো, মারা গেছে, তার স্ত্রী এখন পেনশন পায়। তো এইটা যদি সে পায় তাহলে হ্যাঁ করবেন, না তাহলে না করবেন। যিনি সরকারি পেনশনভুক্ত তার সদস্য নম্বর কত এখানে কিন্তু উল্লেখ করতে হবে। আর সবথেকে বড় কথা, পেনশন পেলে তার পেনশন পে স্লিপটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। নেক্সট 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটি অধীন নিবন্ধ, অর্থাৎ আপনি প্রচুর ইনকাম করছেন, তার জিএসটি যদি আপনি ছাড় দেন বা টাকা কাটান তাহলে তাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। নেক্সট হচ্ছে কি পরিবারে মোট বার্ষিক কত, না পরিবারে মোট বার্ষিক আয় কত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দেখুন এই পরিবারে বার্ষিক 26,000 টাকা, এটা অ্যাপ্রক্সলি অনুমান করে দেওয়া হয়েছে। এইটা আপনি পরিবারের মোট বার্ষিক আয় সমস্ত সকল সদস্যরা মিলে যেটুকু আয় করে, অর্থাৎ আপনার মা, আপনি, আপনার ওয়াইফ সবাই মিলে যদি ইনকাম করেন তাহলে তাদের প্রত্যেকের যে উপার্জন সেখানে দেবেন। নেক্সট হচ্ছে কি পরিচয় নথি, সিএ আবেদন এবং বর্তমান অবস্থা। আপনি যদি সিএ আবেদন যে হয়েছিল সেটা যদি আপনি আয়তের চলে আসে, আপনার নাম বাতিল পড়ে যায়, ডিলিট হয়ে যায়, সমস্ত বিচারাধীন যেগুলো রয়েছে সেগুলি থাকেন, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেবল হিসাবে নাম দেবেন। পরিবারের প্রধান হিসাবে প্রযোজ্য নয়, যদি আপনি প্রযোজ্য থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর কত সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং আবেদন করার পর আপনার যে কেস শুনানি হয়েছে সেটার স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে, সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। তেমনি আপনার এই 5 জন সদস্যের মধ্যে কারো যদি এরকম কোনো ইস্যু হয়ে থাকে তাহলে প্রত্যেকে ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে। নেক্সট হচ্ছে কি 2 নম্বর হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কিংবা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যেগুলো রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছিল, সেগুলো যদি কেউ পেয়ে থাকে, যদি থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডের নাম্বার বা
শিল্পী ক্রেডিট কার্ড কিংবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিংবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড হিসাবে তার ডিটেলস কিন্তু দিতে হবে। দেখুন প্রথমে দিতে হবে পরিবারের প্রধান। আপনি যে ফর্মটা ফিল আপ করুন না কেন আগে পরিবারের প্রধানের সমস্ত ডিটেলস দিতে হবে, সেই পরিবারের নেতৃত্বাধীন যে পরিবার গঠন করা হয়েছে সেই পরিবার সদস্যদের ডিটেলস আবার দিতে হবে সেই কলামের ক্ষেত্রে। যেমন দেখুন এই পরিবারের প্রধান হিসাবে তার যদি থাকে তাহলে তার নাম্বার দেবে, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে, সদস্য হিসাবে আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সবগুলোকে আপনাকে দিতে হবে। এটা গেল আইডি সংখ্যা। এবং এখানে বলা আছে নাম্বার 3, যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। ধরো আপনার নাম বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আছে কি না, প্রযোজ্য নয়, এক্ষেত্রে ইনি নাম দিয়েছে, যদি আপনি প্রযোজ্য থাকেন তাহলে হ্যাঁ দেবেন, ঠিক আছে। আবার বাকি সদস্যগুলো বলা হয়েছে সামাজিক মর্যাদা এবং নাম থাকে তাহলে কিন্তু সেগুলো দিতে নাম্বার 1 হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে যে কজন শিশুরা পড়াশোনার সঙ্গে যুক্ত সেই সমস্ত শিশুদের বিবরণ দিতে হবে। সদস্য শিশু নাম্বার 1 আমি এখানে আয়ুষ মণ্ডল হিসেবে দিয়েছি। আয়ুষ মণ্ডল শ্রেণী নাম্বার 1 অর্থাৎ প্রথম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ের নাম হচ্ছে নিরুদমী এফি স্কুল এবং সেটা সরকারি না বেসরকারি। যদি আপনার সরকারি হয় তাহলে সরকারি ঘরে টিক চিহ্ন দেবেন বা স্পন্সর বিদ্যালয়, যদি বেসরকারি তাহলে বেসরকারি টিক চিহ্ন দেবেন। মাদ্রাসায় পড়াশোনা করেন তাহলে মাদ্রাসা, স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য কিছু অ্যাফিলিয়েশন থাকলে দিতে হবে। তেমনি সদস্য শিশু সদস্য সংখ্যা 2 হিসাবে আপনি তাদের নামও দিতে পারেন। নেক্সট হচ্ছে কি বিদ্যালয়ের নাম একই রকম, তেমনি শিশু সদস্য সংখ্যা 3, 4, 4 হিসেবে 4টে পর্যন্ত দিতে পারেন আপনি। নেক্সট হচ্ছে কি না শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে সরকারি পক্ষ থেকে যে সমস্ত টিকাগুলো দেওয়া হয় সেই টিকাগুলোর বর্তমান অবস্থা কী, যে সমস্ত শিশুদের নাম আপনি দিয়েছেন যারা পড়াশোনা করে, কোন ক্লাসে, কোন বেসরকারি না সরকারি স্কুলে পড়াশোনা করে, তাদের আবার টিকাকরণ হয়েছে কি না, টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বা টিকাকরণ হয়নি, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা টিক চিহ্ন দেবেন। শিশু সদস্য 2, 3 এগুলো সব দেবেন 4 পর্যন্ত। নেক্সট বলা হয়েছে কি না সরকারি প্রকল্পে আয়তায় সুবিধা। আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে সেই সমস্ত প্রকল্পের নামগুলো একে একে করে উল্লেখ করবেন। অনেকে পিএম কিষাণ নিধি কিংবা সেখানে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে সমস্তগুলো পান সেই সমস্ত প্রকল্পগুলোর নাম, এবং যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই না দেবেন, তিনি না পেরে না দেবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না প্রকল্পগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি এখানে একটা স্বীকারোক্তি অবশ্যই দিতে হবে। আপনি যে এই এতগুলো ফর্ম ফিল আপ করলেন, আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস এবং আপনার ফ্যামিলির সদস্যদের এবং শিশু সংখ্যা সদস্যদের ডিটেলস আপনি ইনপুট করলেন, এখানে কিন্তু ফ্যামিলি যিনি প্রধান থাকবেন তাকে স্বীকারোক্তি দিতে হবে। এখানে বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য প্রয়োজন ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আমি যদি ভুল তথ্য দিই বা আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার সমস্ত যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প আছে সেগুলো থেকে সমস্ত জায়গা থেকে নাম বাদ দেওয়া হবে। দিয়ে আপনার ফ্যামিলির যিনি প্রধান হবে তার সিগনেচার স্বাক্ষর, এখানে দেখুন জাহ্নবী মণ্ডল আমি দিয়ে শুরু করেছিলাম, যেমন জাহ্নবী মণ্ডল হচ্ছে ইনি এই পরিবারের প্রধান, এই জাহ্নবী মণ্ডল সিগনেচার করেছে এই ফর্মটি। আর এখানে তো আমি আগেই বলে দিয়েছি পরিবারের প্রধান কাকে বলবো এবং পরিবার কাকে বলবো। আর নিচের যে অপশান থাকবে সেটা কিন্তু সাধারণের জন্য নয়, মানে কেউ আপনারা করবেন না, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। সরকারি যিনি আধিকারিক আসবেন আপনার বাড়িতে ফর্ম ফিল আপ করাতে, তারা কিন্তু এই জায়গাটা ফর্ম ফিল আপ করবে, আর বাকিগুলো আপনি ধীরে সুস্থে সমস্তভাবে করবেন। এরপরে ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে আসছে কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকবে এই ভিডিওটিতে আমি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে। অবশ্যই এই পুলক দর্পণ এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।